আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পেঁয়াজের ঝাঁজে বাজারে উত্তাপ, মরিচেও ঝাল বেশি, ক্ষুব্ধ ক্রেতা। এক সপ্তাহ ধৈর্য ধরার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। দেশে করোনায় 7 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু 7। পরিস্থিতি স্বস্তিকর হলেও টিকা কার্যক্রম বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আফগানিস্তানে মসজিদে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, নিহত শতাধিক, হাসপাতালে স্বজনদের ভিড়, আইএসকের দায় স্বীকার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পেঁয়াজ নিয়ে কারসাজি থামছেই না। দেশে যথেষ্ট পরিমাণ মজুদ থাকার পরেও দাম বাড়ায় নাখোশ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন আমদানিকারকদের সিন্ডিকেটের কারণে বাড়ছে পণ্যটির দর। এলসি শিট দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। দেখুন আমার করা একটি রিপোর্ট। গেল শুক্রবারেও বাজারে পেঁয়াজের কেজি ছিল ৪৫ থেকে ৫০ টাকা। পুরো সপ্তাহে দাম বাড়তে বাড়তে কেজি ঠেকেছে ৭৫ টাকায়। ঊর্ধ্বমুখী বাজারে পণ্যটির দাম বাড়ায় চরম বিপাকে সাধারণ ক্রেতারা। নিয়মিত পেঁয়াজটা খেতে হয়, তাই বলে যারা উচ্চমানের লোক তাদের সম্ভব, কিন্তু যারা মধ্য লোক তাদের সম্ভব না। এই বছর পেঁয়াজ ভালো আমদানি হয়েছে, তাহলে এত পেঁয়াজ যায় কই? নিশ্চয়ই এই বড় ব্যবসায়ীরা এরকম একটা সিন্ডিকেট করার কারণে পেঁয়াজের দামটা বাড়ছে। প্রতিবারই বছরের এই সময় ভারত থেকে পেঁয়াজ আমদানিতে ভাটা পড়ে। গেল ২০১৯ সালে প্রতিবেশী দেশটি বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে ৩০০ টাকা কেজিতে ঠেকে পণ্যটির দর। সে বছরই নেওয়া হয় ৪ বছর মেয়াদী পরিকল্পনায় সুফলও পায় দেশ। ২০২০-২১ অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন ২৫ লাখ টন থেকে এক লাফে ৩২ লাখ টনে পৌঁছায়। উৎপাদন বাড়ে ২৪.৯৬%। যেখানে বিশ্বে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থানে বাংলাদেশ, সেখানে যথেষ্ট মজুদ থাকার পরেও কেন দাম বাড়ল পণ্যটির? দেশি পেঁয়াজ যাই থাকুক, আপনি ইন্ডিয়ার বাজার যত বাড়বে আপনি দেশি আলাদাও তত বাড়াই বেসবে। বর্ডারে ৫২ টাকা বিক্রি হয়েছে, কিনে আনছি। এখানে 4 টাকা 3 টাকা 4 টাকা খরচ আছে, তো ৫৬ টাকা অলরেডি আমাদের ৫৬ টাকা বিক্রি করতে হবে। আট বাজারে যেভাবে হেরা কিনে পাঠায় ওইভাবে আমাদের বিক্রি করা লাগে। আগের তুলনায় মাল আমদানি হচ্ছে, আস্তে আস্তে বাজারে নিয়ন্ত্রণে আসতেছে। বাজার বিশ্লেষকরা বলছেন দাম স্বাভাবিক পর্যায়ে আনতে প্রয়োজনে আমদানিকারকদের আনতে হবে মনিটরিং এর আওতায়। সাপ্লাইয়ের দিক থেকে কোনো গড়বড় আছে কিনা, স্টকের ইনফরমেশন গড়বড় আছে কিনা, ওই জিনিসগুলো একটু অ্যাসেস করা উচিত। আর বড় বড় প্লেয়ারদেরকে একটুখানি নজরে নিয়ে তাদের যে আপনার স্টক এবং তারা যে হারে রিলিজ করছে টাইট দিতে হবে। দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা রয়েছে ৩০ লাখ মেট্রিক টন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 1 কেজি ব্রয়লার মুরগির দাম ১৮০ টাকা। সোনালী ও দেশি মুরগির দামও আকাশ ছোঁয়া। কারণ বাজারের দোকানিরা জানিয়েছেন লকডাউনের সময় ছোট খামার বন্ধ হয়ে গেছে। এই সুযোগে বড় খামারিরা ইচ্ছামতো দাম বাড়িয়েছেন। এছাড়া চাহিদা বেশি এবং ফিডের মূল্য বৃদ্ধিও বাড়িয়ে দিয়েছে মুরগির দাম। শীত সামনে চাহিদা বাড়বে, দাম বেড়ে যাওয়ারও আশঙ্কা দোকানিদের। ভারত থেকে আমদানির কারণে নতুন করে চালের দাম আর বাড়েনি, তবে দাম আগে থেকেই বেশি। তবে বেড়েছে আটা ও ময়দার দাম। দোকানিরা জানিয়েছেন মিলারদের কারসাজিতে কেউ নিয়ন্ত্রণ করতে পারছে না। আবার কারো মতে ভাত কমিয়ে রুটির দিকে মানুষের মনোযোগ বেড়েছে, এতে বাড়ছে আটার দাম। চিনি ও ডাল ও তেলের দামও কিছুটা বেড়েছে চলতি সপ্তাহে। সংশ্লিষ্টরা বলছেন সরকারের মনিটরিং ব্যবস্থা ভালো হলে বাজারের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে যেত না। এদিকে আগামী সপ্তাহে পেঁয়াজ সহ সব পণ্যের দাম কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার বিকালে রংপুরে এক অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। বলেন আন্তর্জাতিক বাজারে দাম বেশি থাকায় অনেক পণ্যের দাম বেড়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ই কমার্সের প্রতারিত গ্রাহকদের দায় নেবে না সরকার, তবে যেসব কোম্পানি দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশে 20,000 ই কমার্স আছে, 10টা বা 12টার মধ্যে এলিগেশন আসছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা দেখছি কি করা যায়। এছাড়া কিন্তু 20,000 বাকি আছে, বাইরে তারা কাজ করছে। আমরা চাই ই কমার্স ব্যবসা ভালো চলুক, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। লবণ চিনি থেকে দাম বেড়েছে, চিনিও আমাদের 75-80% চিনি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, তেল 90% ইম্পোর্ট করতে হয়। যেখানে ইম্পোর্ট সেখানেই
দাম বেড়েছে। পেঁয়াজের ব্যাপারটা আমরা লক্ষ্য করছি, যদি বৃষ্টিটা কমে আর ভারতের প্রাইসটার দামটা কমে তাহলে আর পূজার সময় পরে হয়তো আশা করছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে বিএনপি জাতীয় স্বার্থ বিসর্জন দিলেও এ ব্যাপারে শেখ হাসিনার সরকার আপোষহীন। তিনি বলেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে, বিএনপির এমন দাবি ভিত্তিহীন। গতকাল নিজ বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। অনিয়ম করে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠালে শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদ্রোহী প্রার্থীদের ভবিষ্যতে আর পদ পদবি ও মনোনয়ন দেওয়া হবে না বলেও নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যার মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠন করতে হবে। 18 অক্টোবর শহীদ শেখ রাসেলের জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে রাজধানীতে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এই মন্তব্য করেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বিকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় হয়। রাজধানীর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন। পেশাজীবীদের সাথে মতবিনিময়ের কর্মসূচির প্রথম দিনে চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ এবং আইনজীবীদের সাথে মতবিনিময় করা হয়েছে। দলের পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী দলের সাথে জোটগত অবস্থান নিয়ে পেশাজীবীদের মতামত জানতে চাওয়া হয় সভায়। এর আগে কয়েক ধাপে দলের চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান, সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের নেতাদের সাথে মত বিনিময় হয়। দীর্ঘ 7 মাস পর করোনায় মৃত্যুর সংখ্যা 10-এর নিচে নামল। করোনা আক্রান্ত হয়ে গেল একদিনে সারা দেশে মারা গেছেন 7 জন। এর আগে গত 11 মার্চ সর্বনিম্ন 6 জনের মৃত্যু হয়। মৃত্যু কমে যাওয়ার এই খবরকে স্বস্তিদায়ক উল্লেখ করে এটা ধরে রাখতে করোনা টেস্ট ও টিকা কার্যক্রম বাড়ানোর পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। শুক্রবারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সর্বশেষ 7 জন নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,654 জন। 24 ঘন্টায় 23,302টি নমুনা টেস্টে নতুন শনাক্ত 645 জন, আর সুস্থ হয়েছেন 814 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 15,22,591 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 2.77, সুস্থতার হার 97.51 এবং মৃত্যুর হার 1.77%। করোনায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 3 জন এবং রংপুরে 1 জন মারা গেছেন। তবে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহে কারো প্রাণহানি হয়নি। এই খবর স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ। এটা একটা স্বস্তি আমাদের জন্য। তার ফলে আমাদের জীবন প্রায় স্বাভাবিক অবস্থায় চলে গেছে। টেস্টিং বাড়ানো দরকার। এখন যেহেতু আমাদের রোগী কম, আমরা কিন্তু টেস্ট অনেক বাড়াই দিতে পারি। তিনি বলেন, করোনা সংক্রমণের নিম্নমুখী এই পরিস্থিতি ধরে রাখতে হবে। এই জন্য টিকা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি বেশি করোনা সংক্রমিত দেশ থেকে বাংলাদেশে যারা আসবে তাদের অবশ্যই করোনা টেস্ট করাতে হবে। যেই আসুক তার 2 ডোজ টিকা নিয়ে আসতে হবে, এটা একটা। 2 নম্বর হলো আপাতত বিশেষ করে যে দেশগুলোতে সংক্রমণ আছে সেখান থেকে কেউ আসলে তার PCR নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। 3 নম্বর, কোনো দেশে যদি সংক্রমণ বেড়ে যায় দ্রুত সেখানে সেই দেশের সাথে আমাদের যোগাযোগ বন্ধ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা থেকে সুরক্ষায় এ পর্যন্ত দেশে 30% মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ এবং 15% মানুষকে দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় কোনো মহলের প্ররোচনা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। মাঠ পর্যায়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার সকালে কক্সবাজারে পৌঁছান পররাষ্ট্র মন্ত্রণালয়ের 4 জনের প্রতিনিধি দল। তাদের স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের কর্মকর্তারা। এ সফরে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, দুর্বৃত্তদের গুলিতে নিহত মুহিবুল্লাহর পরিবারের সাথে সাক্ষাৎ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করবে প্রতিনিধি দলটি। শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তারা। 19 সেপ্টেম্বর রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সুরক্ষা বিভাগে ন্যস্ত করার খবরে এনআইডি সংশোধন পরিবর্তনের কাজ আগের চেয়ে অনেক বেড়েছে। এটা নিয়ে সাধারণ নাগরিক, ভোটার কিংবা নির্বাচনী কর্মকর্তা সবার মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও বেড়েছে। নির্বাচন বিশ্লেষকরাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নির্বাচন সংশ্লিষ্টদের সাথে কথা বলেও আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয় 2007 সালে। নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 8 কোটি 10 লাখ নাগরিকের তথ্য নিয়ে গড়ে তোলা হয় ডাটাবেজ। সর্বশেষ এটি হালনাগাদ হয় 2020 সালে। প্রায় 12 কোটি নাগরিকের তথ্য ও বায়োমেট্রিক্স সম্বলিত তালিকায় নতুন মাত্রা যোগ হয় স্মার্ট কার্ডের মাধ্যমে। গত মে মাসে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রস্তাব করা হয় জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে ন্যস্ত করার। এই প্রস্তাবনা বাস্তবায়নে গঠন হয় 7 সদস্যের টেকনিক্যাল কমিটি। এমন খবরে একদিকে রাজধানী সহ সারা দেশে নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রমে ব্যস্ততা বেড়েছে। অপরদিকে পক্ষ বিপক্ষে রয়েছে নানা মত। বর্তমানে সবকিছুতে আপনার এনআইডিটা প্রয়োজন। আমরা যেভাবে সহজভাবে পাইতেছি সহজভাবে আর পাবো না। তখন তারা দেখা যায় যে তাদের আত্মীয় স্বজন বা তাদের নিকটস্থ লোকরা আগে দিয়ে দেবে, আমরা সেই সিরিয়ালে 33 মাথায় পড়ে থাকবো। গ্রাম থেকে আমার এখানে আসতে হইতেছে, যখনই 4-5 মাস ঘুরে সেটা আমরা আসলে সলভ করতে পারতেছি না। এটা যদি পুলিশ সলভ করতে পারে দ্রুততম সময়ে থানার মাধ্যমে হয়, সেটা অবশ্যই আমি মনে করি ভালো হবে। এটা শুরু থেকে এটা করতেছে, পরিচালনা করে আসতেছে, তো এখানে তো মেজর কোনো সমস্যা হয় নাই। শুরু থেকে দীর্ঘ 14 বছর জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম দিয়ে আসার দায়িত্বে থাকা নির্বাচন কর্মকর্তা কর্মচারীরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। 154টার বেশি প্রতিষ্ঠান যারা এখান থেকে সেবা নিয়ে আবার সেবা দেন, তারা সবাই এখন স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কাজে আমরা মনে করি যে এটি যারা নীতি নির্ধারণ করেন তারা ভাববেন যে আসলে সরায় নিলে অসুবিধা কতখানি হবে, এবং এই জন্যই মাননীয় নির্বাচন কমিশন বলেছেন ইতিপূর্বেই এটি লিখিত চিঠির মাধ্যমে যেটি এখানে থাকা দরকার। দাবি করেন লোকবল সংকটের পরও নির্বিঘ্নে তারা এই কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে, আমাদের লোকজনরা সেবা দিয়ে যাচ্ছে, জনগণকে আমরা ফিরিয়ে দিচ্ছি না, তাদের কাজ হচ্ছে। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করতে হলে বিষয়টি নিয়ে সরকারকে আরও পর্যালোচনার পরামর্শ দিয়েছেন সাবেক এই নির্বাচন কমিশনার। অর্গানাইজেশন তৈরি করতে হবে, এটা তো অনেক বড় কাজ। জাস্ট বললাম আর কোনো মন্ত্রণালয় থেকে চিঠি দিল তা তো হয় না, কারণ এই আইন তো সংবিধানের আওতায় পার্লামেন্ট দ্বারা প্রণয়ন করা। হ্যাঁ, ইলেকশন কমিশন তো আইন তৈরি করতে পারে। কেবল ভোট নয়, জন্ম মৃত্যু সনদ, ব্যাংক অ্যাকাউন্ট, বিয়ে থেকে শুরু করে সর্বশেষ করোনা টিকা কার্যক্রম পর্যন্ত এনআইডি অপরিহার্য করা হয়। এই কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরাতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010-এর পরিবর্তন করা দরকার বলেও মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আলুর অব্যাহত দরপতন আর ক্রেতার অভাবে কুড়িগ্রামের হিমাগারে বিপুল পরিমাণ আলু অবিক্রিত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। মৌসুম শেষ হয়ে এলেও হিমাগারে এখনও সংরক্ষিত রয়েছে অর্ধেকেরও বেশি আলু। মিলছে না ক্রেতা, তাই লোকসান কমাতে আলু চাষি, হিমাগার মালিক ও ব্যবসায়ীরা আলু রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন। 2020 সালে ভালো দাম পেয়ে বেশি পরিমাণ জমিতে আলু চাষ করেন লালমনিরহাটের কৃষকরা। এবছর উৎপাদন খরচ পড়েছে বেশি, তার উপর প্রতি বস্তা আলুতে হিমাগার ভাড়া বেড়েছে 40 থেকে 60 টাকা। করোনাকালে গত বছর ত্রাণ হিসেবে আলু বিতরণ ও বিদেশে রপ্তানি হলেও এবার চিত্র ভিন্ন। আমাদের চোখের পানি উঠে গেছে, এই আলু দিয়ে বর্তমানে কপালতে ডাংবার মনে চাহিদা খুবই কম, আলু বিক্রি হচ্ছে না এমন অবস্থা। স্টোরে এখনো প্রচুর আলু আছে, প্রোডাকশনটা বেশি হওয়ার কারণে বাজারটা এরকম। আলুতে এবার বাইরে যায় না, গতবারে বিদেশে গেছে। এই আলু আমরা কি করবো, হিমাগার লোড হয়ে পড়ে আছে। এখন যদি সরকারের কোনো প্রস্তুতি নিত এর জন্য, তো আমরা কৃষকরা বাঁচতাম, হিমাগারও বাঁচতাম। কুড়িগ্রামে 4টি হিমাগারে সংরক্ষিত রয়েছে 52,000 মেট্রিক টন আলু। বিক্রির সময় আছে মাত্র 2 মাস। আলু রপ্তানির উদ্যোগ না নিলে ঋণের বোঝা বৃদ্ধি সহ বিপুল লোকসানের আশঙ্কা হিমাগার মালিকদের। তারা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত, তাই এখন এই অবস্থার মধ্যে যদি কেউ আলু বিক্রি করতে চাচ্ছে না, বিশেষ সরকার এটাকে নিয়ে অন্য রাষ্ট্রের মধ্যে যদি বিতরণ করে তাহলে
কৃষক বাঁচবে, পাড়ি বাঁচবে এবং হিমাগার মালিকেরাও বাঁচবে। জেলা কৃষি বিপণন অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে প্রতি কেজি আলুতে কৃষক ও ব্যবসায়ীদের লোকসান হচ্ছে 6 টাকারও বেশি। 12 টাকা ক্রয় এবং 4 টাকা সহ 16 টাকা বর্তমান বিক্রি হতেছে 8.5 টাকা, 6 টাকা 50 টাকা ঘাটতি আছে। এই বিষয়ে আমরা আমাদের উদ্যান কর্তৃপক্ষকে অবগত করছি। কুড়িগ্রামে চলতি মৌসুমে 6500 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। উৎপাদন হয়েছে 1,52,000 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পেঁয়াজের ঝাঁজে বাজারে উত্তাপ, মরিচেও ঝাল বেশি, ক্ষুব্ধ ক্রেতা। 1 সপ্তাহ ধৈর্য ধরার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। দেশে করোনায় 7 মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু 7। পরিস্থিতি স্বস্তিকর হলেও টিকা কার্যক্রম বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আফগানিস্তানে মসজিদে জুমার নামাজে ভয়াবহ বিস্ফোরণ, নিহত শতাধিক, হাসপাতালে স্বজনদের ভিড়, আইএসকের দায় স্বীকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।